সবাইকে আমার সালাম। একটা মানবিক অনুরোধ নিয়ে আমি লাইভে আসছি। আমি তো লাইভ সকাল থেকে একটা পর একটা কিছু করেই যাচ্ছি। সেটা হচ্ছে আমার বাসা থেকে হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ, আমি এই কিছুক্ষণ আগে জানতে পারলাম কালকে আমাকে ঢাকা ক্লাবে ছুরির আঘাত করার পরে সে বাসায় এসে আমার দারোয়ানরা তাকে হেল্প করেছে। আমার বাসায় ঢুকে আমার 5টা ল্যাপটপ, তার মধ্যে থেকে একটা ল্যাপটপ বোধহয় কাজ করে না, আর বাকিগুলোই হচ্ছে কাজ করে, সবগুলোই আর কি ফুল। যেহেতু ল্যাপটপ সবগুলো হার্ড ডিস্ক, একটু শোনো আমি কথা বলি, যেহেতু ফুল তো আমি একটা পর একটা ল্যাপটপ কিনেছি। তাছাড়া আমার ব্যাংক অফ ইন্ডিয়া স্কুলে লেখাপড়া করার জন্য ওখানে একটা ল্যাপটপ দরকার হয়েছিল। আপনারা হয়তো বলতে পারেন যে আপনার এতগুলো ল্যাপটপ কেন। আমার এই বাসার মানে হাসান আরিফ পরিবারের বউ হওয়ার পর থেকে আমার সাথে অনেক রকমের ঘটনা ঘটে। শুধু আমার সাথে না, তারা নিজেরাও অনেক ধরনের রাষ্ট্রীয় দুর্নীতির কাজ করে, যেটা যেহেতু আমি ন্যায়ের পক্ষের মানুষ, আমি ন্যায় বিচার বা ন্যায় নিয়ে কথা বলি, সত্যের পক্ষের মানুষ, তো এগুলো আমি কখনোই এগুলো আমি মানে সহ্য করেছি। কিন্তু আমি ভিডিও ধারণ, রেকর্ড করে রাখা গোপনভাবে এগুলো আমি করেছি। আপনারা বলতে পারেন তাহলে আপনি এই ছেলের বউ হয়ে, এই বাড়ির বউ হয়ে আপনি এগুলি আড়ালে কেন করতে গেলেন, এটা একটা প্রশ্ন হতে পারে। কিন্তু আপনি বলেন, আপনি ছেলের বউ হন আর বাড়ির মেয়ে হন, আপনার পরিবারের আপনার পিতাও যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করে, কোনো খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, আপনি কি সেটাকে সাধুবাদ জানাবেন, নাকি আপনি সেটা নিয়ে কথা বলবেন, নাকি প্রতিবাদ করবেন? আমি হচ্ছে তাদের দলের। আমার বাবাও যদি কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতেন, আমি সেটাকে প্রশ্রয় দিতাম না। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পক্ষের মানুষ আমি না। সেই জায়গা থেকে আমি এগুলি ধারণ করে রাখতাম। এরপরে আমার সাথে তো অনেক ধরনের টর্চার হতো। যে টর্চারগুলো হতো, শারীরিক টর্চারের কথা বলা যায়, মানসিক টর্চারের কথাও কিছুটা বলা যায়, সম্পূর্ণভাবে বলা যায় না। অর্থনৈতিক টর্চারের কথা বলা যায়, অর্থনৈতিক যে ক্ষতিগুলো আমার করেছে সেগুলিও বলা যেতে পারে। কিন্তু যেহেতু আমি অর্থলোভী মানুষ না, আর অর্থের আমার অত প্রয়োজন নাই, বেঁচে থাকার জন্য যেটুকুন অর্থের দরকার সেটুকুন অর্থ আয় করা আমার পক্ষে সম্ভব বলে আমি মনে করি। তো অর্থবিত্ত নিয়ে আমার মাথায় কখনো ওইভাবে কোনো ইচ্ছা আসে নাই। তো অর্থ নিয়ে আমি কখনোই কথা বলি নাই। আর যেটা আমাকে বেশি, এই পরিবার দ্বারা আমি যেটা বেশি অস্পষ্ট সবসময় রয়েছি এবং দ্বিধাবোধ করেছি, কথা বলতে চাইনি, সেটা হচ্ছে যৌন নির্যাতন। এই বাড়িতে আমি অনেকবার, অসংখ্যবার যৌন নির্যাতনের শিকার হয়েছি। আমার মেয়ে, বড় মেয়ে, সেও হবে একটা ভাবের মধ্য দিয়ে দিন যাপন করছিল। তখন আমি আমার এই বড় বাচ্চাটাকে আমি সেভ করে, আমি যেখানেই যাই, যেভাবেই থাকি, আমি এই বাচ্চাটাকে ছাড়ি না, মায়ের বড় মেয়েটাকে ছাড়ি না। তো আমি ওকে সেভ করার চেষ্টা করেছি সব রকম ভাবে। আর আমি আমাকে সেভ করতে পারি নাই, যেহেতু ওরা অনেক প্রভাবশালী আর আমার সাথে কেউ নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে প্রতিবাদ করব, আমার এই মুখটা ছাড়া, মানে আমি যে মৌখিকভাবে যে বলবো, এটা ছাড়া আমার কোনো হ্যান্ডস নাই। তো আমি কি করতাম, আমি ফোনে ভিডিও ধারণ করে রাখতাম, সেগুলি যখন ফোন ভরে যেত আমি ল্যাপটপে মানে রেখে দিতাম। তো সেই ল্যাপটপগুলো নিয়ে গেছে এবং এখানে হেল্প করছে আমার দারোয়ান হাসানের তো বটেই। তো আমি এটা বলতে চাই, আমার একটা মানবিক রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার ল্যাপটপে আমার ব্যক্তিগত ছবি, লেখা থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। আমি দেশের বাইরে গিয়েছি অসংখ্যবার, দেশের বাইরে ওয়েস্টার্ন ড্রেস পরেছি। তো সেখানে আমার মানে আমার একক কিছু ছবি থাকতে পারে, এটা আমি নিশ্চিত জানি। সেগুলি তারা মিসইউজ করবে, এটা আপনারা বুঝতে পারছেন স্বাভাবিকভাবেই। তো আমি আইনি সংশ্লিষ্ট যারা আছেন, যারা এই ডিজিটাল মাধ্যমে কাজ করেন আইনি প্রক্রিয়াতে, আপনাদেরকে বলবো যে আমাকে নিয়ে যদি কোনো খারাপ ভিডিও বানিয়ে বা কিছু করা হয়, আমি কিন্তু ওদের কোনো অশোভনীয় ছবি এখন পর্যন্ত আমি ফেসবুকে দেইনি। আমার কাছে অনেক কাপড় ছাড়া, অনেক বস্ত্রহীন ভিডিও, ছবি ছিল। আমি এটার মধ্যেও কিছু হয়তো আছে,
আমি ওই ল্যাপটপের মধ্যে বা ওই ফোনগুলোর মধ্যে ছিল। আমি এখন পর্যন্ত কোনো মানে অশালীন বা বিভৎস এ ধরনের কোনো ভিডিও বা ছবি এখন পর্যন্ত আমি দেইনি। আমি শুধু সঠিকটা জানানোর চেষ্টা করেছি যে আমার সাথে দিস অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড হচ্ছে, আর আমি এই সমস্যাগুলো দিয়ে যাচ্ছি। তো এটা জাস্ট আমি অ্যাওয়ারনেসের জন্য আর আমাকে সেভ করার জন্য, কিন্তু ওরা এটা মিসইউজ করতে পারে বা করছে। আমি বলবো আপনারা এই আমাকে তো তারা নানান ভাবে যৌন হয়রানি করেছে, এখন এই সোশ্যাল মিডিয়ায় জনসম্মুখে জানি আর কোনোভাবে তারা আমাকে যৌন হয়রানি করতে না পারে। আপনারা কাইন্ডলি সেদিকে একটু খেয়াল রাখবেন, আর এরকম ভিডিও যদি পান তাহলে আইনি পদক্ষেপ যেটা নেওয়া যায় সেটা কাইন্ডলি নেবেন। হাসান আরিফ কতটা নিচে নেমে গেলে তার 2 নাতির মা, আমি 3 নাতির মা, একটা নাতিকে তারা মেরে ফেলেছে 2020 সালে। আমার 2018 সালে বিয়ে হয়, 2019 সালে আমি প্রেগনেন্ট হই, 2020 সালে আমি প্রেগনেন্ট হই, 2021 সালে আমি প্রেগনেন্ট হই। মানে তার একটা ছেলে বাচ্চার জন্য আমাকে বছরে বছরে বাচ্চা নিতে হয়েছে। এবং সেকেন্ড বেবিটা যখন মেয়ে বাচ্চা দেখলো তখন সেই বেবিটাকে লাথি মেরে আমাকে একটা সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। আমি গড়াতে গড়াতে লিফটে গিয়ে আছাড় খেয়ে আমার পেটের মধ্যে বাচ্চাটা মারা গেছে। তো আমার 3টা বাচ্চা এই বাড়িতে হয়েছে, আমি 3টা বাচ্চার মা এই বাড়ির। তারা সেইটুকু সম্মান আমাকে কখনোই করে নাই। আজকে আমি বাধ্য হয়েছি, যখন আমি মরতে বসেছি, আমার বাবা মারা গেছে স্ট্রোক করে, আমার বাবার লাশ ডিঙিয়ে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আমার বাবার লাশটার কাছে আমি থাকতে পারিনি। যে ট্রাউজারটা পরে আমি প্লেনে উঠেছি, সেই ট্রাউজারটা পরে আমার বাবার লাশটাকে দাফন করেছি, এবং সেই ট্রাউজারটা পরে আমাকে ব্যাংককে চলে যেতে হয়েছে। আমাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, এর অসংখ্য প্রমাণ আছে। আমি আশা করি সমস্ত প্রমাণ মুছে ফেলা সম্ভব না, এটা আমি বিশ্বাস করি। সমস্ত মিথ্যা যেমন হচ্ছে লুকানো সম্ভব না, একইভাবে তারা যা যা কিছু করেছে হয়তো তারা 80% ডিলিট করতে পারবে বা মুছে ফেলতে পারবে বা টাকা দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দিতে পারবে, 20% তো থাকবে, এটা আমি বিলিভ করি। তো সেই জায়গা থেকে বলছি যে আপনারা প্লিজ আমাকে নিয়ে যদি কোন রকমের অশালীন কিছু, হ্যাঁ যদি হয়, আমি কোনো ক্রাইম করেছি সেই রকম যদি কিছু হয়, অবশ্যই সেটার জন্য আপনারাও প্রতিবাদ করবেন, আমার এগেইনস্টে থাকবেন, আমাকে সেই টাইপের যত রকমের শাস্তি দেওয়া যায় আইনি দৃষ্টিতে আমাকেও শাস্তি দিবেন। যদি আমি কোনো ক্রাইম করে থাকি আমি সেটা অ্যাডমিট করছি, আমি যদি ক্রাইম করে থাকি, আমি যদি ক্রিমিনাল হই, আমাকে যত ধরনের শাস্তি আইনি প্রক্রিয়া দেওয়া যায় দিবেন, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে যদি জনসম্মুখে বেইজ্জতি করা হয় সেটা নিয়ে আপনারা কথা বলবেন। দ্যাটস ইট। আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমাকে যাতে অসম্মানিত না করা হয়। আমি সঠিক শব্দগুলো ব্যবহার করতে পারছি না, আপনারা বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা, ফিজিক্যাল কন্ডিশন কোনোটাই ভালো নাই। তারপরেও আমি চেষ্টা করছি আমার তরফ থেকে। আমি জানি ফোনটা আমার কাছে থাকবে না, ফেসবুকটা আমার কাছে থাকবে না, কালকে সানডে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, তো কোর্ট খোলা। এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছি, তখন 2021 সালে কথা বলছি, তখন হাসান আরিফ কিছু না, তখন হাসান আরিফের হাসিনার পাচাটে আর হচ্ছে ওই শেখ হাসিনা কখন মরবে তসবি, খালেদা জিয়া কখন মরবে এটা তসবি কোনে। আর এখন তো সে পাওয়ারফুল ব্যক্তি, উপদেষ্টা, তো এখন তো তার সাথে পারা মানে চারটেখানে কথা না। তারপরে আমি সাহস নিয়ে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে মরতে তো হবেই, আমি মরবো, আমি শিওর। কিন্তু সেই মরণের তারিখটা কিন্তু লিখেছেন আল্লাহ, তিনি না। আমার মৃত্যুর ডেটটা কিন্তু ফিক্স করেছেন আল্লাহ, হাসান আরিফ না। সুতরাং আমি জানি না যে আমি কবে মরবো, তবে আমি এটা জানি আমি সত্যের জন্য লড়বো। আমি যে চাই না যে মানে আমি এই ইন্টেনশন থেকে আমি এত কিছু উন্মোচন করছি না যে হাসান আরিফের পদত্যাগ হোক, এটা আমার ইন্টেনশন না। আমি সত্যি বলছি, এটা আমার ইন্টেনশন না। আমার ইন্টেনশন হচ্ছে আমার সাথে যে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে সেটার একটা ফয়সালা হোক, আমার বাচ্চাদের সাথে যে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে সেটার একটা ফয়সালা হোক। আমি ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যেতে পারছি না, কারণ এখানে অনেকগুলি প্রোটোকল, তারা অনেকগুলি প্রোটোকল দিয়ে রাখছে। হাসান আরিফের এগেনস্টে কিছু বলা যাবে না, উপদেষ্টাদেরকে বিতর্কিত করা যাবে না, তাহলে হ্যান হবে ত্যান হবে। আরে যা খুশি তাই হোক, আমরা কেন এতগুলা রক্তের বিনিময়ে কেন এরকম একজন খারাপ লোককে জায়গা করে দিব? তাতে তো সে আরো খারাপ কাজ করার প্রশ্রয় পেয়ে যাবে, তাই না? তো এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমার বাচ্চাদেরকে সেভ করা,
আমার উদ্দেশ্য আমার জীবনটাকে সেভ করা, আমার উদ্দেশ্য আমার মা বোনের পরিবারটাকে রক্ষা করা। আমার ভাই এখনো পলাতক, আমার ভাইয়ের বাসায় পুলিশ পাঠিয়েছে, আমার ভাই আমার মা আমার বোনদেরকে বেজ্জতি করেছে। রূপনগর থানার ওসি সাহেব, আমি বলেই দিচ্ছি, রূপনগর থানার ওসি সাহেব নিজে বলেছে যে হাসান আরিফ উপদেষ্টার ছেলে মোয়াজ আরিফ ফোন করে ইনসিস্ট করতেছে আপনার ভাইকে অ্যারেস্ট করার জন্য। আমি ওসি সাহেবকে বলছি যে স্যার, আমার ভাই যদি কোনো অপরাধ করে তাহলে টেক হিম, আদারওয়াইজ আপনাকে যদি কেউ ইনসিস্ট করে আপনি কাইন্ডলি লিখিত একটা অভিযোগ দেন যে আমাকে ইনসিস্ট করছে মামলা নেয়ার জন্য বা অমুক তমুককে অ্যারেস্ট করার জন্য। দেন আমরা জনগণ যারা আছি, সাধারণ নাগরিক, আমরা কথা বলতে পারবো। এরকম ওসি সাহেবকে বলার পর ওসি সাহেব দেখলেন যে আমার ভাই কোনো অন্যায় করে নাই, সুতরাং তাকে অ্যারেস্ট করবে কেন? আমার ভাইকে অ্যারেস্ট করে নাই, তারা ফিরে গেছে। তো ওরা ওদের পাওয়ারটা সর্বোচ্চ খাটাবে, আমি সেটার জন্য প্রস্তুত। মানে আমার মরণ, পাওয়ার খাটালে তো আমার মরণ হবে, হয় আমাকে ওরা শুট করবে অথবা আমাকে প্রশাসন দ্বারা অ্যারেস্ট করিয়ে কারাগারে নিয়ে মেরে ফেলবে, বা আমাকে কোনো একটা আয়না ঘরে আমার জায়গা হবে, মানে কিছু তো একটা করবে ওরা। সে কিছু একটা সহ্য করার মতো সাহসটা আমি জুগিয়েছি কোনোভাবে। আই এম রেডি টু ডাই, সো আই এম নট ওয়ারিড। আমি জাস্ট কনসার্ন অ্যাবাউট মাই চিলড্রেন, যে ওরা বড় হয়ে আসলে কি দৃশ্য দেখবে। সমস্ত কিন্তু মানে ইতিহাস তো কথা বলে, ইতিহাস তো মুছে ফেলা যায় না। তো আমার বাচ্চাগুলো আসলে, এরা তো মেয়ে বাচ্চা, এরা না আরেকটা ঐশী হয়ে জন্ম নেয়। ঐশীর কথা আপনাদের মনে আছে? আমি ঐশীকে কারাগারে দেখেছি। তো আমি ওইটাই ভয় পাচ্ছি যে আমার বাচ্চাগুলো না রিভেঞ্জ নিয়ে বড় হোক, প্রতিশোধ নিক ওর বাবার, ওর দাদার, এগুলি দেখে না বড় হোক। তার আগে আমি চেয়েছিলাম, হাসান আরিফকে আমি প্রস্তাবও দিয়েছিলাম, সেটারও আমি ছবি আপনাদেরকে দিব, যে আমি আমার 2 বাচ্চা নিয়ে দেশের বাইরে আমেরিকাতে চলে যাই। আপনার ছেলেকে আপনি যা যা করতে চান, যেভাবে করতে চান আপনি করেন। উনি উপদেষ্টা হওয়ার পরে, এটা আমি 10ই আগস্টের কথা বলছি, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী কামালের পিএস, ওর নাম জানি কি, কামালের পিএস, স্বরাষ্ট্রমন্ত্রী পিএস এর নাম জানি কি, ভুলে গেলাম, আমার কাছে রেকর্ডিং আছে। তো ও আমাদের মানে হাসান আরিফের চেম্বারে আসছে, বাসায় আসছে। সেদিন আমি হাসান আরিফকে একটা লিখিত দেই যে বাবা, সুন্দর করেই বলেছি, লিখেছি, বাবা আমি আমার 2 বাচ্চাকে নিয়ে আমেরিকাতে চলে যাই, আপনি আপনার ছেলেকে নিয়ে যা খুশি করেন, আমি আমেরিকাতে গিয়ে কোনোদিন ফার্দার আপনাদেরকে নিয়ে একটি শব্দ করব না। যা হয়েছে আমি দরকার একটা প্রেস ব্রিফিং করে বলে যাব যে আমি এই পরিবারের সাথে কোনোভাবে যুক্ত নাই, আমি এই পরিবারকে নিয়ে আরেকটি কথাও বলবো না, আমি এটা লিখিত দিয়ে যাবো বাই কোর্ট। আমি এরকম তাকে প্রস্তাব করেছিলাম। আপনি আমাকে আপনাদের কাছে যা যা আমি পাই, যেসব টাকা পয়সা যা কিছু পাই, সেগুলি যদি আপনি মনে করেন আমাকে দেওয়া উচিত তাহলে আমাকে দিয়েন। এক্সট্রা কোনো টাকা দাবি করে নেই। তার ছেলে আমার গাড়ি নিয়ে নিয়েছে, তার বউ আমার 5,30,000 টাকা নিয়েছে, সে আমার টাকা নিয়েছে, তার ছেলে আমার 10 লাখ টাকা নিয়েছে। মানে আমি তাদের কাছে যে টাকা, যে অর্থ, যে গয়না পাই, সেটা যদি তারা মনে করে আমাকে দেওয়া উচিত তাহলে দিবে, আর যদি মনে করে যে না দেওয়া উচিত না তাহলে দরকার নাই, শুধু আমার পাসপোর্টটা আমাকে দিয়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে চলে যাই। তিনি আমাকে তখন সমন্বয়কদের ভয় দেখিয়েছে, বলছে ছাত্ররা আমাকে এখানে বসাইছে, তুমি যদি আমাকে এখন ডিস্টার্ব করো, আমি যদি ছাত্রদেরকে এখন জানাই, ছাত্ররা তোমাকে ছিঁড়ে বিড়ে খাবে। দেন আমি হাসনাত সার্জিসের সাথে কথা বলি যে এই হচ্ছে, তোমরা কি বলো? তো ওরা বলছে যে আপু এই মাত্র তো মানে 2 দিন হলো তারা উপদেষ্টা পদে আসছে, আমরা একটু দেখি। ওরা সময় চাইছে, কিন্তু ওরা এই বিষয়টা হাসান আরিফ যেভাবে বলছে, ওরা এই বিষয়টা আমার মনে হয় না ওরা এইভাবে মানে ওরা আমাকে চিরিবিলে খাবে এরকম হওয়ার কথা না, মানে ওরা জানে না, ওদের নাম ভাঙাইছে আর কি। তো এরপর আমার সাথে হাসনাত সার্জিতে দেখা হয়েছে, কথা হয়েছে, বাট ওরা হচ্ছে ন্যায়ের পক্ষের মানুষ, ওরা কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে এটার পক্ষের না। আমি ওদের সাথে কথা বলছি, কিন্তু মানে সমন্বয়কদের নাম ভাঙায় হাসান আরিফ খায়। তো হাসান আরিফ চলে, হাসান আরিফের ফুল পরিবার চলে। আমি তাকে একটা চিঠিও দিচ্ছি লাস্ট, আমি সেই চিঠিটা এখন পোস্ট করবো, যে তোকে দিয়ে দেওয়া হয়েছে না চিঠিটা, যে তুই দিছিস না স্যারের হাতে? স্যার বলছে যে পরে দেখবো, একটু পরে আমি গোসল করে আসি তারপরে দেখবো। আচ্ছা, চিঠি তো তার হাতে দিছিস? ওকে। হাসান আরিফের হাতে আমি আমার স্টাফকে দিয়ে চিঠি দেওয়াইছি,
যেটা আমি স্পষ্ট করে লিখে দিছি। আর আমি রাইখা দিয়েছিলাম ওই নিচে। স্পষ্ট করে আমি লিখে দিছি যে কি কি হচ্ছে, কি কি করা দরকার। আমি তাকে বলছি যে আপনি যে রাষ্ট্রের দায়িত্বটা পেয়েছেন সেটাকে আপনার পরিবার মনে করছে ক্ষমতা, সেটা মিস ইউজ করছে। তো সে আসলে যে রাষ্ট্রীয় যে দায়িত্ব পেয়েছে সেটাকে সে দায়িত্ব মনে করছে না, সে মনে করছে এটা তার পাওয়ার, এন্ড সেই পাওয়ারটা সে মিস ইউজ করছে। এবং মিস ইউজটা কোথায় করছে? নিরীহ মানুষের উপরে। অমুক বুয়াকে জেলে দিবে, তমুক আমাদের সাবেরা বুয়াকে কি বলছে, ফোন নিয়ে গেছে, আমার ফোনটা S23 চুরি করছে মোয়াজ, ওইটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছি। দিয়ে আমার যে আরেকটা স্টাফ ছিল, আমার খুবই বাসার খুব ভালো কাজ করতেন, একটু বয়স্ক করে, ওকে চুরির মামলা ভয় দেখিয়ে ওকে অনেক বাজে বাজে কিছু করেছে, তারপরে ও বাধ্য হয়েছে চলে যেতে। তো এই মানে অনেক কিছু করে হাসান আরিফ এবং তার ছেলে এবং তার মিসেস, এবং সবচেয়ে বড় বাচ্চা প্ল্যানার উম্মে হানি। তারা সবাই মিলে অনেক কিছু করে, কিন্তু এগুলির প্রতিবাদ আমি করি নাই, কারণ ওদেরকে আমি হারাই ফেলবো, আমার বাচ্চাদেরকে আমি হারাই ফেলবো। কিন্তু এখন তো আমি দেখতেছি আমার বাচ্চাদেরকে আমি হারাই ফেলতেছি, আমি আমাকেও হারাই ফেলতেছি। আমি যদি না বাঁচি বাচ্চাদেরকে কে দেখবে? আমাকে যখন তখন আমাকে এইবার এই নিয়ে চারবার মাথায় হিট করেছে। মানে ওর ইন্টেনশন হচ্ছে আমাকে খুন করে ফেলা। আমার হয় মাথায় আঘাত করে, নয় আমার চোখে আঘাত করে, মানে আমাকে মেরে ফেলাই হচ্ছে ওদের উদ্দেশ্য। আমাকে স্পষ্টভাবে গতকালকে বলছে যে আমি গুম হব, খুন হব, এবং আমার পরিবার আমার এই অবস্থা দেখে আমার পরিবার সবাই মিলে সুইসাইড করবে। তো আমি বলবো যে আপনাদের কাছে আমার মানবিক আবেদন, আপনারা দয়া করে হাসান আরিফের এই কুকীর্তি এগুলো দিয়ে আমার যদি সম্মানহানি করতে চায়, আপনারা সেদিকে সজাগ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমার মাইরিন বড় হয়ে গেলে এইসব যদি দেখে, আমার মাইরিন শেষ।